সিরাজগঞ্জের গুণের গাতি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটতন্ত্রে। আমি তুষার আবদুল্লাহ। আপনারা যারা আমার সঙ্গে আছেন, এখন আমরা একটি সরিষার ক্ষেতে বা সরিষার জমিনে আছি, সরিষার মাঠে আছি। আমি একটু জানতে চাই যে গুণের গাতি গ্রামটির নাম, সুতরাং এই গ্রামের তো নিশ্চয়ই কিছু গুণ আছে। কি গুণ, এটা আগে শুনে নেই। এইখানে জন্মগ্রহণ করছেন আব্দুল জব্বার রকনি। তিনি একজন বড় আলেম ছিলেন এবং আল্লাহ লোক ছিলেন। তার রেখে যাওয়া অনেক সন্তান এখানে আলেম হয়েছে, তারা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এখানে সবাই সবার সাথে মিল করে থাকি, আমরা ঝগড়াঝাটি নাই আমাদের। আমরা অনেক সামাজিকভাবে বসবাস করি, দলবদ্ধভাবে। আমরা এক ফ্যামিলি থেকে আর এক ফ্যামিলি, আমাদের অনেক সম্পর্ক ভালো আছে। এই হিসাবে আমরা এই নিচু এলাকায়, এখানে বন্যার পানি আল্লাহ প্রদত্ত পানি দেয়, এই কারণে এখানে অনেক ভালো শস্য হয়। এখানে ফসলও ভালো, মানে ফসলও ভালো হয়, মাটিরও অনেক গুণ আছে আল্লাহ প্রদত্ত। এই যে শস্য সরিষা, এখানে সরিষা দেখছেন, এই সরিষায় আমাদের অনেক সার কম লাগে শুধু বন্যা হওয়ার কারণে। এ হলো আল্লাহর ইচ্ছায়। আর কি কি ফসল হয় এখানে? আমাদের ধান লাগাই, আমরা ভুট্টা লাগাই। আমি নিজেও সূর্যমুখী চাষ করছি, অনেক ভালো হয়েছে সূর্যমুখী ফুল। তারপরে সরিষা লাগাছি। সূর্যমুখী কতদিন যাবত করছেন? সূর্যমুখী আমি 1.5 মাস হলে লাগাছি, এখনো ফুল ফোটে নাই, সামনে ফুটবে ইনশাআল্লাহ। এই প্রথমবারের মতো সূর্যমুখী করছেন? আমি আর আগেও করছি। কিরকম ফলন হয়? 20 মান প্রতি মিনিমাম 10 কেজি হয়। তো এই যে আপনারা সরিষা করেন, ভুট্টা করেন, তারপর সূর্যমুখী করেন, তো এই যে ফসল ফলানোর যে খরচ, সেই খরচটা এখন কিরকম? খরচটা এখন আমাদের হাল, সার এগুলো দিয়ে আমরা ডিসিমাল প্রতি 100 টাকার উপরে পড়ে যায়। হ্যাঁ, ভুট্টাতে প্রায় 200, শেষ পর্যন্ত 200 টাকার উপরে পড়ে যায়। আপনারা বিক্রি করে কত পান? বিক্রি করে আমরা সরিষা বিক্রি করি এখন দাম 4000 টাকা, কিন্তু সিজনের সময় একটু কম থাকে। সুতরাং আপনারা যে টাকাই খরচ হোক, আপনাদের লাভ হচ্ছে, ফসল ফলিয়ে লাভ হচ্ছে। কিন্তু লাভটা মানে এই সরিষা দিয়ে, ধান দিয়ে আমাদের দুইটা দিয়ে একটা লাভ হয়। মানে আমরা যদি সরিষা দিয়ে করি, এটাতে আমাদের খরচ উঠে যায়, ধানটা আপনাদের লাভ। এই এলাকায় তো আছে, চরও আছে, তাই না? চরে চাষাবাদ করার অভিজ্ঞতা কাদের আছে? আমরা চরের তো ওই আবাদ বসত যেগুলো করি, অনেক সময় ওই ভুট্টা টুট্টা গাড়ি, ভুট্টার জীবনকাল হলো 150 এবং 55 দিন। এতে আমাদের খরচ একটু বেশি হওয়া যায়। ভাই বলছে 200 টাকা, 200 টাকা হয় না। এই জমিনে হয়তো 200, কিন্তু চরে যে বেশি, ভুট্টার আবাদ একটু বেশি হয়, খরচটা অন্তত 8000, 8500 টাকা খরচ হওয়া যায়। আর সারটার বিভিন্ন কীটনাশক এগুলো খুবই বেশি লাগে। আমরা 1 মণ ভুট্টা বেশি হলো 1000 থেকে 1100 টাকা, আর 1 কেজি ভুট্টা কেনা লাগে 800 থেকে 750 টাকা। বীজটা আমাদের 800 থেকে 750 টাকা কিন্তু কিনতে হয়। প্যাকেটের সাথে লেখা আছে যে এটা বীজ রাখা যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আপনাদের মাধ্যমে এদেরও জানাইতে চাই যে স্যার, আমাদের এই বীজ রাখার পদ্ধতিটা একটু জানাইলে আমরা ওই 800 টাকা বা 750 টাকা বীজটা আমাদের যাতে কিনতে না হয়। 1 মণের দাম হলো 1100 টাকা, আর 1 কেজির দাম হলো 800 টাকা। আপনি কি চাষাবাদ করেন? আমি মূলত একজন নারী উদ্যোক্তা। আমার আসলে 100টা বড়ই বাগান আছে, মানে আমার বড়ই আছে, বড়ই গাছ, আপেল কুল, বড়ই। আচ্ছা, বড়ই কতদিন যাবত এই বড়ই চাষ করেন? প্রায় বছর হয়ে গেল। এর পাশাপাশি আমরা আর কি বিভিন্ন ধরনের সবজি আবাদ করি। আমরা মূলত যেগুলো নারী উদ্যোক্তা, আমরা যেভাবে এখন কৃষির দিকে ঝুঁকে পড়ছি, আমরা খুবই মানে আশাব্যঞ্জক যে হয়তো বা আমাদের যে এই যে চ্যালেঞ্জগুলো আছে বা বাধাগুলো আছে কৃষির ক্ষেত্রে, এগুলো আমরা উতরে উঠতে পারবো। কারণ আমরা নিজেরা ভার্মি কম্পোস্ট করতেছি, তারপরে আমরা কোনো প্রকার কেমিক্যাল আমরা ব্যবহার করি না। আতা গাছের পাতা কিংবা নিম গাছের পাতা এগুলো রস করে আমরা স্প্রে করতেছি। জি, সবই ভেষজ, যাতে এটাতে ফরমালিন কিছু নেই বা আমাদের শরীরের মানে ক্ষতি হয় এরকম কিছু আমরা করতেছি না। এতে কি খরচ কি বেশি পড়ে না কম পড়ছে? বা এই যে আপনি যে বড়ই ফলাচ্ছেন, সেখানে মুনাফা কেমন থাকছে, লাভ কিরকম থাকছে? না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাভ আসতেছে। কারণ মানে আমরা যে কাজটা করতেছি, আমাদের এই বিভিন্ন এনজিওগুলো সাপোর্ট দিচ্ছে, ওনারাই ভার্মি কম্পোস্টের জন্য আমাদের সহযোগিতা করতেছে, আমরা নিজেরাই ভার্মি কম্পোস্ট করতেছি। এখানে আমাদের সারের দামটা কিছুটা হলেও আমাদের কম হচ্ছে, আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি। আমি মূলত ধান আবাদ করি এবং সরিষা আবাদ করি। ধান আর সরিষা কোথায় করেন? এই গ্রামে না? আমার নিজের গ্রাম, আমার মূল সাটিকাবাড়ি গ্রাম। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা মূলত নারী কৃষকরা, কথাই শুধু নারী কৃষক, আমাদের গ্রহণযোগ্যতা একটু কমই। আমরা দেখেন সরিষা, আমরা তো জানি যে মানে কৃষি
কৃষির শুরুই ক্ষেত্রে হচ্ছে নারী দিয়ে, হ্যাঁ। নারী কৃষক, কিন্তু আমাদের যেমন নারী কৃষক ঠিক আছে বলতে পারেন, কিন্তু আমাদের দেখেন একটা কৃষি কার্ড কিন্তু আমরা পাই না, কারণ আমরা সব আবাদই করতেছি, কিন্তু আমাদের একটা কৃষি কার্ড যে এটাই আমরা পাচ্ছি না। মানে নারীদেরকে কৃষি কার্ড দেওয়া হয় না? না না, কারণ দেওয়া হচ্ছে না কিসের জন্য? নারীদের মানে পৈতৃক সম্পত্তি নাই, তারপরে নিজস্ব কোনো সম্পত্তি নাই, এটা কিন্তু আমরাই কিন্তু মূলত আমাদের হাত দিয়ে কিন্তু চাষাবাদটা হয়ে থাকে। আমার পরবর্তী সরকারের কাছে এটাই অনুরোধ যে আমাদের নারীদের একটা মানে সম্মানজনক কৃষি কার্ডটা যদি আমাদের পাইতে পারতাম, সেটা আমাদের জন্য এই যে আপনি একটা ভালো কথা বলেছেন যে সামনে তো ভোট আসছে, আমাদের অনুষ্ঠানের নাম ভোটতন্ত্র, সুতরাং যারাই নির্বাচনে জয় হয়ে আসুক, যারাই নির্বাচনে যারাই আসুক না কেন, ভোটে হ্যাঁ, হ্যাঁ, আমার জিতে এটাই আসুক, কথা তারা যে যেন নারীদেরকে নারীদের জন্য একটা একটা সম্মানজনক মূল্যায়ন করে একটা, বা ভোট। কারণ আমরা জানি যে হয়তো মাঠে কাজ করছেন না, কিন্তু না, আমরা মূলত সব উঠানে মাঠেও কাজ- করছেন, মাঠেও কিন্তু কাজ করি এখন তো আমরা মাঠে আমরা প্রচুর নারীদেরকে প্রচুর, দেখতে জি, পাই এবং আমরা মাঠেও কাজ করি এখন। কৃষির উৎপত্তি তো সমানভাবে নারীর কাজ সঙ্গে। করি, কিন্তু আমাদের ওইরকম আপনাদেরকে সেই মর্যাদাটা মূল্যায়ন থাকে করে না। না। আমি একটু ভাইদের কাছে যাই, কৃষির সঙ্গে কিভাবে জড়িত আছেন? আসলে আমি একজন তরুণ কৃষি উদ্যোক্তা, পড়াশোনা শেষ করছি, এখন কৃষিতেই আছি। মোটামুটি সব ধরনের সবজি, ধান চাষ নিয়ে এগুলাই করি আর কি। উত্তরাধিকার সূত্রে করছেন নাকি? উত্তরাধিকার না, আমার বাপ দাদা কৃষক। আমি পড়াশোনা শেষ করে এখন মোটামুটি কৃষিতে নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, কি কি ফসল করছেন আপনি? আমি ধান নিয়ে সাধারণ মানে কাজ করছি আর কি, সবজি নিয়েও কাজ করতেছি নতুন নতুন। আমি চাচ্ছি যে কৃষিতে আধুনিকরণ মানে কিভাবে কি করা যায়। এখন আচ্ছা, কৃষিতে আপনি মানে আধুনিকরণের কথা বললেন, তা কি কি ফসল মানে কি কি সবজি আছে? আজকাল তো অনেক নতুন নতুন সবজিও চাষ হয়, মানে আমাদের দেখা সবজির বাইরেও। দেখার সবজির বাইরে যেমন বাজারে বর্তমানে ফুলকপি একটা ঢল নেমে গেছে 5 টাকা কেজি। সেক্ষেত্রে যদি আমরা একটু ব্যতিক্রমী কিছু করে রঙিন ফুলকপি চাষ করি, তা আপনার আমরা রঙিন ফুলকপি আছে, ব্রোকলি আছে, ব্রকলি ক্যাপসিকাম আছে, আছে, হ্যাঁ। এগুলা যদি আমরা চাষ করি তো এগুলা মানে একটা আলাদা একটা চাহিদা থাকে, এটা হচ্ছে ওটা মানে দ্বিগুণ দামে বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে ব্যতিক্রমী কিছু একটু মানে চাষ করার চেষ্টা করতেছি আর কি। তার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে যদি আমাদের সিরাজগঞ্জে ক্লোস্টার নাই, যেমন এই যে কপি একে পানির দামে ফেলে দিচ্ছে, আচ্ছা, এটা কোল্ড যদি স্টোরেজ না, এটা একটা ভালো এটা কথা যদি বলেছেন। হয় তাহলে আমাদের সিরাজগঞ্জবাসীদের এরকম নষ্ট করতে হচ্ছে না, আর ফসলটা কষ্ট করে আবাদ করছে কিন্তু জি, ফেলে আপনি দিতে একটু হচ্ছে কি যোগ করতে যাচ্ছেন না? আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আপনাদের কথা শুনবো। দর্শক, আমরা এই গুণগাতি গ্রাম থেকে ভোটতন্ত্রে বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো, ফিরে এসে আবার এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে ভাবনা, কৃষি নিয়ে ভাবনা কথা শুনবো। Amrupali fruit syrup. Real magic in every drop. বিরতির পর আবার ফিরে এলাম ভোটতন্ত্রে। আমি একদম একদম কর্নারে ওই প্রান্তে যিনি বসে আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কৃষিতে কোথায় আছেন, কিভাবে কাজ করছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা। সোনগাছি ইউনিয়নে আমার বাড়ি, গুবিরপাড়া গ্রাম। আমার বাপ চাচারাও আগের থেকে কৃষিকাজই করতো, তো ওইখান থেকে আসলে লোকা ধরেন যে আমাদের অনুপ্রেরণা। তো আমি আসলে একটু আপনার আধুনিক কৃষি, স্মার্ট কৃষি বলতে যেটা বোঝায় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। যেমন ধরেন আমি শশা করি, টমেটো করি, করল্লা করি, ক্যাপসিকাম করি। ও আচ্ছা, ক্যাপসিকাম। জি, এগুলো নিয়ে কাজ করতেছি। তো আসলে আমি ধরেন আমাদের যেটা টার্গেট আর কি, যে আমরা শতাংশে কত টাকা সেল করতে পারবো। তো আমি একটা টার্গেট নিয়ে কাজ করি যে শতাংশে আমি বছরে 1% জমি থেকে 12,000 টাকার আমি একটা টার্গেট নিয়েছি। তো যেটা দেখা যাচ্ছে যে আমরা কিছু প্লটে তার চাইতে বেশি অ্যাচিভ করতে পারতেছি। যেমন আমার একটা প্লটে আমি অলরেডি 23,000 টাকা কিন্তু সেল করছি। আবার কতগুলো প্লটে যা কিন্তু আমি ওটা অ্যাচিভ করতে পারতেছি না, অনেক নিচে চলে আসতেছে। সেটার কারণ কি, আমি একটু ধরেন যে কৃষির অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আর কি। যেমন আমরা আসলে কৃষকরা বুঝে না বুঝে মাটির যে গুণগত মান, এই গুণগত মানগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছি। ধরুন রাসায়নিক সারের যে ব্যবহার, এই ব্যবহারটাতে আমাদের যে মাটির যে গুণগত মান আছে, অর্থাৎ গাছ কিন্তু শিকড় দিয়ে হচ্ছে লোকা খাবারটা সংগ্রহ করে। তো সেটা সংগ্রহ করতে গেলে মাটির মধ্যে কিন্তু এই যে ব্যাকটেরিয়া আরও অনেক কিছুর মাধ্যম দিয়ে এই যে আমরা খাবারগুলো দিই, এটা ভাঙিয়ে ওকে লিকুইড করে দেওয়ার পরে কিন্তু কাজগুলো হয়। কিন্তু আমরা যেটা প্রবলেম ফেস করতেছি, এই রাসায়নিক সারের কারণে মাটির গুণগত মান নষ্ট হওয়ার কারণে এই যে আমাদের ফলগুলো যখন সেট হয়, আমরা যখন ফল হারভেস্টে যাই, একবার হারভেস্ট করার পরেই গাছ আর হচ্ছে খাবার সংগ্রহ করে আউটপুটে আসতে পারতেছে না। এই কারণে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা, ওই লক্ষ্যমাত্রায় আপনি পৌঁছাতে পারতেছে এবং না। যে কারণে ওই যে আপনার যে লক্ষ্য যে 1%-এ 13,000 টাকা, জি জি, সেই জায়গায় যেতে পারছেন না, ওই জায়গায় সেই জায়গায় যেতে পারতেছি না। তো এই দিক থেকে আমার পরবর্তী সরকার যে আসবে, ওনার কাছে আমাদের যে আমার ব্যক্তিগতভাবে যে আবেদন,
সেটা হচ্ছে যে আমাদের যে এই যে মাটি উন্নয়নের যে ব্যবস্থাপনা, এই মাটি উন্নয়নের ব্যবস্থাপনাটা আমাদেরকে উন্নত করতে হবে। মাটির গুণগত মান বাড়াতে হবে, মাটির গুণগত মান রাসায়নিক বাড়াতে হবে। ব্যবহার ছাড়াই। রাসায়নিক ব্যবহার ছাড়াই বা এর যদি বিকল্প থাকে, উন্নত দেশগুলোতে কিন্তু বিকল্প ব্যবস্থা তৈরি হয়েছে, যে যে সারগুলো ব্যবহার করলে মাটির গুণগত মান ঠিক থাকবে। সেখানে পরবর্তী স্থানীয় যে প্রতিনিধিরা আসবেন জি। তাদের বা সরকারকে দেখতে হবে। ভাই আপনার বিষয়টা আরেকটু জানা হয়নি। বলার ছিল আমার। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু ভাইয়ের কথা শুনে নেই। আমি মূলত একজন মৌমাছি চাষি। আমি মৌমাছি চাষ করি। প্রত্যেক বছরই আমরা এই সরিষা থেকে মৌ কলোনি বসাই, এখান থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি। কিন্তু আমাদের যে সমস্যা, সরকারের কাছে যেটা আবেদন, আমরা মধু সংগ্রহ করতে পারি। সারা বাংলাদেশের মানুষ জানে যে আমাদের সিরাজগঞ্জ সরিষার সাগর। আমি মনে করি সিরাজগঞ্জ সরিষার সাগর, মধুরও সাগর। সবচেয়ে বেশি মধু আমাদের সিরাজগঞ্জতে উৎপাদন হয়। কিন্তু আমরা বড় সমস্যায় আছি যে আমরা মধুরা উৎপাদন করতে পারি কিন্তু ন্যায্য মূল্য বিক্রি করতে পারি না। কেন পারছেন না? পারছি না। কিছু কিছু কোম্পানি আছে, এরা সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে একেবারে সীমিত রেটে মধুগুলো কিনে নেয়, নিয়ে এরা বোতলজাত করে 1 কেজি মধু বেচে 1000 টাকা, আর আমাদের কাছ থেকে কেনে 250 থেকে 300 টাকা। এই কারণে আমাদের সব দিক দিয়ে খরচ বেশি। আমরা মধুর তার মানে ন্যায্য হচ্ছে যে এই যে আপনি যে এটা মনে হয় মানে সবারই এই সমস্যা হতে পারে যে উৎপাদন হচ্ছে, বিক্রয়ের অবকাঠামো হ্যাঁ সেইটা তৈরি হয়নি এখন পর্যন্ত। না, হয়তো যে বিক্রি করার যে একটা ভালো একটা বাজার, সেই বাজারটা আমরা বাজারটা পাচ্ছি হয়তো না। তৈরি হয়নি। আমি একদম ওই শেষ প্রান্তের যে চাচা আছে তার কাছে একটু যাই। আপনি কোথায় কি ফসল করছেন? আমি ব্যক্তিগতভাবে রবি ফসলও করি, ধান চাষও করি, আর এর মধ্যে হলো বিশেষ করে সবজির চাষটাই আমি বেশি করি। আমার ভাইরা যে বললো যে এটা সমস্যা, ওই সমস্যাটা আমাদের এলাকার প্রত্যেকগুলো কৃষকেরই, মানে বাজারজাত। এই বাজারজাত করার অভাবে আমরা কষ্ট করি ঠিক, কিন্তু আমরা ন্যায্য মূল্যটা পাই না। ন্যায্য মূল্য পাচ্ছেন না, দাম পাচ্ছেন না। দাম পাচ্ছি আর না। এই যে আপা একটা কথা তুলেছিলেন যে কোল্ড স্টোরেজ, জি জি জি, এই একই প্রবলেম সবারই। তো আমরা যে কষ্ট করে যে ফসল ফলাই, যদি আমরা ওই বাজারজাতের যদি আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম, তাহলে হয়তো আমরা ন্যায্য মজুরিটা, ন্যায্য মূল্যটা আমরা পাইতাম। সেটা আগামীতে যারা আসবে তাদের জি, কাছে জি। নিশ্চয়ই আপনাদের আগামীতে সরকার যেই আসুক, তাদের কাছে আমার এই আবেদন যে আমরা কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পাই, এই জন্য যেন আমাদের জন্য ফসলের যেন দাম পান। ভাই আপনার সাথে কথা বলা হয়নি। আমি একজন তরুণ কৃষি উদ্যোক্তা। আমি এই যে সরিষা করেছি আর ধান চাষ করি, ভুট্টা লাগাইছি। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে যারা আপনাদের জনপ্রতিনিধি হন, সেটা ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা হোক বা জাতীয় সংসদ হোক, তাদের কাছে আপনারা এই যে হিমাগারের কথা যেটা আপনারা বললেন যে ফসল সংরক্ষণ করার, সেই দাবি কখনো তুলেননি? না, এরকম দাবি এখনো পর্যন্ত কেউ তোলা হয় নাই। মানে আপনারাই তুলেন নাই? জি। আর একটা বিষয়টি জানার আছে যে এখানে আপনারা ফসলের কথা বলেন, মাছ চাষ হয় না? হ্যাঁ, মাছ চাষ হয়। হ্যাঁ, মাছ চাষ আপনারা করেন, এই কথা কিন্তু কেউ বলেন নাই যে মাছের সঙ্গে যেহেতু। তা মাছের কথাটা একটু শুনি, মাছের কথা কে বলবেন? আপনি বলবেন, বলেন। জি, এই যে ভূমিতে দাঁড়ায় রয়েছে, এটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে। আমি এইখানে বন্যার সময় বাঁশ দিয়ে, নেট দিয়ে ঘের দিয়ে মাঝখানে এই বন্যার পানিতে মাছ চাষ করি। কি মাছ হয় এখানে? এখানে মাছ হয় নদীর মাছ, রুই, মিরকা, চেতল, বল। আমি এবার মাত্র 4.5 মাসে আমার বল ওজন হয়েছিল 2.5 কেজি এক একটা। আমি প্রায় 10 মণ বল পাইছি। আচ্ছা, এগুলো তো প্রাকৃতিক হ্যাঁ, মাছ, প্রাকৃতিক মানে মাছ। চাষ করতে হয় নাই? না, চাষ করে মানে যে আমরা এখানে নেট দিয়ে ঘের দেওয়ার পরে বন্যার পানি তো চলে যায়, ডিম দিয়ে আবার চলে যায়। আমরা সেটা ঘের দিয়ে নামায় দেই, নামা দিয়ে যখন পানি যাইতে নেয় তখন আবার উঠাই দিই। কিন্তু এই যে এখানে খামার করে না কেউ, মাছের খামার? আচ্ছা, এই যে ভাইয়ের কাছে একটু শুনি খামারের এইটা। আচ্ছা, আমি এটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে একটু মাছের খামার নিয়ে কথা বলতে চাই। কারণ আমরা 1 ফসল 2 ফসল সবজি চাষ নিয়ে কথা বললাম, মাছ নিয়েও কথা বলা দরকার, মাছের খামার নিয়ে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি ভোটতন্ত্রে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর গুণগাতি গ্রামে আবার ফিরে এলাম ভোটতন্ত্রে। আমি এবার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, ভাইয়ের কথা বলার কথা যে মাছ চাষ, খামারে মাছ চাষ। তো 3টা পুকুরে আমি মাছ চাষ করি। আমরা আসলে মূলত এখানে করি হচ্ছে হলো মিশ্র মাছ চাষ, যেমন রুই, কাতল, সিলভার, ব্রিগেড, কালীবাউস, সাথে হচ্ছে হলো আপনার ক্যাটফিশ সেট করি। এগুলোতে করি। আমাদের এখানে মোটামুটি মাটির যে গুণগত মান আছে, ভালো চাষ করতে পারি আমরা। তো এক একরে ধরেন যে আমরা প্রায় বছরে 2টা সেট করতে পারি। তার মধ্যে ক্যাটফিশটা করি হচ্ছে হলো আমরা 1 বছরের সেট করি।
আর যে কাপ জাতীয় মাছগুলো আছে এই মাছগুলো হলোকে আমরা 2বার হারভেস্ট করি। তো মোটামুটি আমরা আপনার ধরেন যে 1 একরের একটা পুকুর থেকে 12 লক্ষ টাকার মতো আমরা সেল করতে পারি। দেখা যাচ্ছে যে আপনার আমদানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাজার ডাউন হয়ে যায়, আর আমদানি যদি একটু কম থাকে সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালো একটা প্রাইস এই এলাকায় তো ওই যে দুধেরও একটা ইয়ে আছে, সুনাম আছে যে এখানে গবাদি পশু বা হ্যাঁ, তা সেই জায়গা থেকে গবাদি পশু বা দুধ উৎপাদন হয় না এই গ্রামে? আচ্ছা, আপা একটু বলতে চান, আপার কথা শুনি। জি, আমাদের এখানে আসলে দুধের উৎপাদনটা খুব বেশি, কারণ আমাদের এখানে এমন কোনো ঘর পাওয়া যাবে না যে যেখানে কোনো গরু পালন হয় না। আচ্ছা, আমি এবার একটু আসতে চাই যে এই যে আপনারা বিভিন্ন রকম উৎপাদনের সঙ্গে জড়িত, ব্যাংক ঋণের কী অবস্থা, কৃষি ঋণ? না স্যার, আমরা চোয়ার এলাকার যে মানুষগুলা ওনাদের ওই চরে তো ব্যাংক লোন দেয় না, আমাদের ওই এনজিও কোনো প্রতিষ্ঠান থেকে ঋণটা দেয়, ওই কিস্তির মাধ্যমে ওই ঋণটা দেয় বেশি লাভে। মানে ওইটা তো খাস খৈতান ব্যাংকের নন রিমান্ডলি তো আবার আপনার ওই যে জমির কাগজপাতি দেওয়া লাগে, তা আমাদের খাস যেহেতু ঠিকানা নাই সেহেতু হ্যাঁ ওই জন্য আমাদের ব্যাংক এই যে বেশি সুদে ঋণ নিয়ে তো আপনি তো এনজিও থেকে যে নিচ্ছেন বা সমিতি থেকে নিচ্ছেন, নিয়ে তো আবার আপনার পড়তায় পড়ে না। না, পড়তায় না পড়লেও ওনারা এনজিওটাও আমাদের বিশ্বাস করে স্যার, কিন্তু সরকার তো আর আমাদের বিশ্বাস করে না, ব্যাংক তো বিশ্বাস করে 10 টাকাও দিচ্ছে এই যে না। সরকার বিশ্বাস করে না বলছেন, এনজিওটাও বিশ্বাস করে 10 টাকা দেয়। যাকে আপনি ভোট দিচ্ছেন, যাদেরকে ভোট দিচ্ছেন তারা আপনাদেরকে বিশ্বাস করে না কেন? স্যার, আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের চর এলাকায় এই যে খাসের জন্য যে ব্যাংক লোনটা দেয় না, তো আপনাদের মাধ্যম দিয়ে পরবর্তী সরকার যারাই আসুক তারা জানি আমাদের চরের লোকের এই ব্যবস্থাটা করে। আপনারা কখনো এই যে স্থানীয় প্রতিনিধি আছেন যারা, তাদের কাছে যারা এই যে নির্বাচিত হয়ে আসেন বা ভোটে দাঁড়ান, তাদের কাছে যেসব দাবি করেন, কি ধরনের দাবি করেন? এই যে ইউনিয়ন থেকে এই সংসদ সদস্য মতো কী চান আপনারা সাধারণত? এক কালভার্ট চান আর রাস্তা চান, আর কি চান? না, আমরা তো স্যার আমাদের চরে খাজনা চালু করার জন্য আমরা চাই স্যার। আমরা বিগত সংসদ সদস্য ছিল তাদের মাধ্যমেও জানাচ্ছি, ইউনিয়ন পরিষদের মাধ্যমেও জানানো হয়েছে, উপজেলায় নির্বাহী কর্মকর্তা এদের মাধ্যমেও আমরা জানানো হয়েছে যে আমাদের চর এলাকা খাজনাটা চালু করলে আমরা এই সুবিধাটা পাই। আপনারা কি চান? সরকার যে যখন যেই ভোটগুলি আসে সেখানে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, আবার জাতীয় সংসদ নির্বাচন হয়, তাই না? আমরা কৃষক, আমরা জানি ন্যায্যমূল্যে সার পাই। পরবর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই সারের দামগুলো জানি কমানো হয় এবং পর্যাপ্ত আমাদের রপ্তানি জানি থাকে, আমরা জানি কখনো সারের জন্য হাহাকার না হই। সারের কথা বলেন, আবার ডিজেলেরও তো একটা বিষয় আছে, ডিজেল বিদ্যুৎ এগুলোর কি অবস্থা? আমরা বিদ্যুৎ এলাকায় থাকি, বিদ্যুতে আমরা পল্লী বিদ্যুৎ এবং শহর বিদ্যুৎ দুইটাই আছে আমাদের তেল জাতীয় মেশিন শুধু চর এলাকায় এটুকুই আছে, আর কিছু অংশ চরেও আছে বিদ্যুৎ। সেজন্য আমাদের তেল এখানে খুব কম ব্যবহার হয়, কারেন্টই বেশি ব্যবহার হয়, কারেন্টের স্বাভাবিক দাম আছে। সরকারের কাছে আমাদের এই আবেদন, সরকার জানি আমাদের এই যে কোল্ড স্টোরেজ যে কথাটা বললো আপা, সেটা জানি একটা ব্যবস্থা করে, সেটা জানি খেয়াল রাখে পরবর্তী যিনি আসুক, এবং আমাদের খোকসাবাড়িতে একটা কোল্ড স্টোরেজ জানি হয়, এটা আমাদের সকলের আশা। এবং এই যে প্রণোদনা জানি আমাদের বাড়ায়া দেয়। আমরা ভাঙ্গন এলাকা, চর এলাকা, আমরা খুব অসহায় মানুষ, আমরা একে অপরের উপরে নির্ভরশীল। যে আমি একটু আবার যেতে চাই যে এলাকাতে অনেক নদী আছে, তা নদী মরে গেলে তো কৃষকেরও তো ফসল উৎপাদনের সমস্যা হয়, নদীগুলোর কী অবস্থা? সেই ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিরা বা যারা নির্বাচন করেন তারা এই নদীর যত্ন, গাছের যত্ন, তারপর মাঠের যত্ন কতটুকু নেয়? আসলে যারা স্থানীয় যারা প্রতিনিধি, যারা এমপি হয় আর কি, যারা চেয়ারম্যান হয়, সেরকম কোনো নদীর কাজ আমি দেখি নাই আর কি। নদী আগে অনেক দূরে ছিল, এখন নদী অনেক কাছে চলে আসছে। আমার বাড়ি সোনগাছা ইউনিয়নে নদী, এখন আমার বাড়ির 10 মিনিটে একটু হেঁটে গেলেই নদী পাওয়া যায়, মানে নদী খুব কাছে। নদীর সেরকম কাজ হচ্ছে না আমাদের যমুনা নদী। আসলে ধরেন যে ছোট ছোট যে নদীগুলো আছে এই নদীগুলো তো আর আগের মতো নাই, ব্লক হয়ে গেছে। এই নদীগুলো যদি ড্রেজিংয়ের কাজ হয় সেক্ষেত্রে না এই নদীগুলোতে তো আর আমাদের যমুনার পানিগুলো ঢোকে না। আমাদের পানি ঢোকে হলো বাঁধ ভেঙে বর্ষা হইলে। আসলে আমাদের তো বাঁধ ভেঙে আসলে পরে তো ক্ষতি। আমাদের যে সিস্টেমটা করতে হবে, সুইচ গেটের মাধ্যম দিয়ে খাল খনন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পানিগুলো যদি কৃষক পায় দেন আমরা উপকৃত হব। আর যদি বাঁধ ভেঙে এসে ডুবে যায় তাহলে তো আমরা উপকৃত হব না। আমি এটা বিরতিতে যাব, ফিরে এসে প্রত্যেকের কাছে জানতে চাবো যে সামনে ভোট আসছে, যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তারা তো নানা রকম প্রতিশ্রুতির কথা বলবেন, কিন্তু আপনাদেরও একটা চাওয়া আছে, তাই না? আপনারা যারা ভোটে দাঁড়াবেন, নানা প্রতীক নিয়ে দাঁড়াবেন, তাদের কাছে আসলে আপনারা কী চান সেটা প্রত্যেকের কাছে জানতে চাবো। আমি ভোটতন্ত্রে একটু বিরতিতে যাচ্ছি। আম্রপালি ফ্রুট সিরাপ।
Real magic in every drop. সিরাজগঞ্জের গুণগতি গ্রামে আবার ফিরে এলাম। ভোটতন্ত্রে আমরা জানতে চাচ্ছিলাম যে ভোটগুলোতে যারা প্রতিনিধিত্ব করেন, যারা প্রার্থী হন, তাদের কাছে স্থানীয় মানুষের কি চাহিদা? যেহেতু এবার জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই জাতীয় সংসদ নির্বাচনের যারা প্রার্থী হবেন তাদের কাছে আপনাদের চাওয়াটা কি? সেই জায়গা থেকে আপনি শুরু করতে পারেন যে আপনি কি চান। তাদের কাছে চাওয়া হলো আমার ধরেন দেশ যাতে সুস্থভাবে সঠিকভাবে চলে, আমরা যারা কৃষক আছি তারা ধরেন সার বীজ যাতে সঠিকভাবে পাই, দেশটা সুষ্ঠুভাবে চলে, এটাই তো আমরা প্রত্যাশা আশা করি। আচ্ছা, আপনি কৃষক হিসাবে কৃষিকাজ যে করছে সেই হিসাবে কোনো রকম চাওয়া আছে আপনার বা এই এলাকার কৃষিকাজ জন্য? বীজ সার যাতে ন্যায্য মূল্যে আমরা পাই, যাতে দামটা না বাড়ে। আবার ধরেন আমরা কৃষক যারা, আমি নিজস্ব টিলার চালাই, ডিজেলটা যাতে দামটা সঠিক থাকে, এটাই আশা করি। আচ্ছা, তাহলে ওই যে একদম ওই প্রান্ত থেকে শুরু করেন যে আপনারা আসলে কি চান আগামীতে যারা প্রার্থী হচ্ছেন তাদের কাছে। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমার একটাই চাওয়া, এই দেশটা সন্ত্রাসমুক্ত, এক নম্বর সন্ত্রাসমুক্ত। আর বিশেষ করে এই দেশের ভবিষ্যৎ তো কৃষকের উন্নতি দেশের উন্নতি। তাই কৃষকের যেন কোনো দিক দিয়ে সমস্যা না হয়, সার তেল আর এই বীজের সংগ্রহটা আমরা প্রত্যেকগুলো কৃষক যদি একটা করে প্রশিক্ষণ পায় বীজ সংগ্রহণ করার জন্য, তাহলে আমরা সবাই উপকৃত হই। যে ভাই বলছে যে 1 কেজি ভুট্টা আমরা বেশি, 1 মণ ভুট্টা বেশি 1000 থেকে 1100 টাকা, আর 1 কেজি ভুট্টা আমরা কিনি 750-800 টাকা। এটা বাস্তব, প্রত্যেকগুলো বীজেরই আমাদের এই সমস্যা। তো আমি চাই যে সরকারের কাছে আমার করে আবেদন যে প্রত্যেকগুলো কৃষক যেন এই বীজ সংগ্রহ করার জন্য একটা প্রশিক্ষণ পায়। যে আমার চাওয়া যে সার কীটনাশক যেন ভালো ন্যায্য মূল্যে আমরা পাই, আমরা যেন ওই কোল্ড স্টোরের ব্যবস্থা করতে পারি, বীজটা সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি যেন আরও বেশি বেশি করে নিয়ে আসে, আমরা যেন ব্যবহার করতে পারি। যে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তো আমাদের প্রতিনিধি যারা হয় তারা তো আমাদের দুঃখ কষ্টটাই তাদের উপস্থাপন করার কথা। সেই হিসাবে বলতে চাচ্ছি যে তাদের আমাদের এলাকায় যেমন নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি, ধান মারাই, তারপরে ধান কাটাইয়ের জন্য আবার ট্রাক্টর, নতুন নতুন প্রযুক্তি, এগুলো তো আমাদের এলাকায় নাই, আমরা তো এগুলো পাচ্ছি না। এটা করতে গেলে মানে আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এগুলো যদি আমাদের সহযোগিতা করে আমাদের প্রতিনিধিদের, আমাদের এটাই আমাদের মনের কথা যে তারা যেন এই জিনিসগুলো আমাদের সংগ্রহ করে এবং আমাদের এতে যেন উপকৃত করে। এটাই আমার চাওয়া আর কি, আমাদের প্রতিনিধি হিসেবে যারা থাকবেন তাদের, যারা আগামীতে আপনার কাছে ভোট চাইতে আসবেন তাদের কাছে আমাদের এইটাই যে স্থানীয়ভাবে যে সংসদ সদস্য হতে চাবেন। জি, তাদের কাছে এটাই চাওয়া যে আমাদের এলাকায় কিভাবে উন্নতি হবে, আমার যার এলাকায় যার মানে যে এলাকাটা পড়ে তারা কিভাবে আমাদের গ্রাম, তারপরে রাস্তা, তারপরে আমাদের গ্রামে যে বিধবা মহিলা আছে, তারপরে এদের যেন ন্যায্য অধিকারটা যেন পায় সেই হিসাবে। শিক্ষা, হ্যাঁ, এখন মহিলাদের অনেকটাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এটা আল্লাহর রহমতে ঠিক আছে। তারপরেও তাদের ফ্যামিলি যেন আরও একটু সচেতন হয় এই দিক থেকে, নারী শিক্ষার হারটা যেন বেড়ায়, এটাই আমাদের চাওয়া আর কি। আপনার চাওয়াটা সামনে আগামী দিনে যে সংসদ সদস্য আসবো তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে স্যার, আমরা যে হয়তো কৃষক এবং প্রান্তিক কৃষক, আমাদের জন্য সার বীজ এবং কৃষি প্রণোদনাটা আমাদের জন্য জানি একটু দেখে। আমার কাছে চাওয়া যে আসলে আমরা যে যারা নারী কৃষক আছি, মানে নারী কৃষকদেরকে যেন মূল্যায়নটা করা হয়। কারণ এখন এমন অবস্থা যে রাধে সে চুলো বাঁধতে পারে, এখন পুরুষের পাশাপাশি যে মেয়েরাও কাজ করতে পারে, মানে এই আপনার এই যে কৃষিতে কাজ করতে পারে, এই কৃষির মূল্যায়ন যেন নারীদেরকে দেওয়া হয় এবং মানে বসত বাড়িতে সবজি চাষ, এটার উপরে যেন নারীদেরকে বেশি বেশি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, বসত বাড়িতে সবজি চাষের উপরে। এটাই সরকারের কাছে আমার চাওয়া। 24-এর আন্দোলনের প্রতি বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা এই সামনের নির্বাচনটা, এই নির্বাচনটা যেন আগের মতো না হয় এবং যার যা খুশি সেটা করতে না পারে, আমরা জানি ভোট কেন্দ্রে যায় হতাশ হয়ে না ফিরে আসি, এটা জানি বর্তমান সরকার যিনি আসে তিনি খেয়াল করেন এবং আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা নিঃসন্দেহে ফ্রেশ মনের লোক হয়, যারা আসবে তাদেরকেই আমরা ভোট দিব। স্যার, আমি বলতে চাই যে আমাদের মৌ শিল্পটা যে এরকম গড়ে উঠতেছে, এই মধুটা যেন আমাদের বাংলাদেশে কিন্তু বাইরের মধু আসে, অথচ আমাদের বাংলাদেশের মধুই আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি না। তো বাইরের মধু না নিয়ে এসে সরকার যদি আমাদের মধুটাই বোতলজাত করে ব্র্যান্ড হিসাবে আমরা ন্যায্য মূল্য পাইতাম, দেশের মধু দেশের মানুষও তৃপ্তি সহ খাইতে পারত।
আর দ্বিতীয়ত যে সবাই যে বলল যে কৃষিদের আসলে যে কিস্তির মাধ্যমে এনজিও থেকে যেভাবেই লোন নিক এত সুদের হার বেশি, যারা কৃষি করে যে টাকা লাভ করে তার চেয়ে বেশি টাকা সুদই দিতে হয়। তো কৃষকদের যেন অল্প সুদে ঋণ দেওয়া হয় যে কোনো এনজিও থেকে, ব্যাংক থেকে। আমি ভোটার হয়েছে, এবার প্রথম ভোট আজ দেবো আর এবার কি। প্রথম ভোট দিবেন এবার আপনি, প্রথম বাহ। ভোট দেবো। তো সেক্ষেত্রে সেই তরুণ জায়গায় তো আপনার মানে অনুভূতিটা ইটা বেশি। এরকম যে আমি যেন আমার ভোটটা যেন আমি নিজেই দিতে পারি। এবার পর সেক্ষেত্রে আমার নতুন সরকারের কাছে আমার চাহিদা থাকবে যে তরুণদের জন্য আসলে দেশে যে পরিমাণ বেকারের সঙ্গে বেড়ে গেছে, সবাই কিন্তু আর চাকরি পাচ্ছে না। তো সেক্ষেত্রে তরুণদের যেন উদ্যোক্তার যেন একটা যথেষ্ট মূল্যায়ন করা হয়, উদ্যোক্তা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে করলে তরুণরা মানে বিভিন্ন উদ্যোক্তা হবে, কর্মসংস্থান বাড়বে। আর সবচেয়ে বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ, কৃষকরা মূলত ন্যায্য মূল্য মানে পাচ্ছে না। যেমন আমি যে চাষাবাদগুলো করছি, ফুলকপির দাম খুবই কম, আমাদের এখানে 5 টাকা কপি, এই কপি ঢাকায় যাওয়া হচ্ছে 30 টাকা। তো এই সিন্ডিকেটটা যেন না থেকে এটা যেন ভাঙিয়ে দেওয়া হয় আর কি। এই সিন্ডিকেট চলেই আসতেছে, এটাকে এখনো ভাঙতে যাচ্ছে না। সেটা হচ্ছে আর তরুণের যে শক্তি, তরুণ যেহেতু আপনি প্রথম ভোটার, আপনাদেরকে যাতে মূল্যায়ন করা হয় এবং সেই শক্তিটাকে যে কাজে লাগানো হয়। তো আগামী দিনে নির্বাচিত সরকারের কাছে আমার 3টা দাবি। 1 নাম্বার হচ্ছে আমাদের এই সিরাজগঞ্জ জেলাতে কোনো কোল্ড স্টোরেজ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের সিরাজগঞ্জ জেলার কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কৃষকদেরকে প্রযুক্তিগতভাবে উন্নয়ন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। যেমন ধরেন এখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, কৃষি জমি, আবাদি জমির পরিমাণ কমে আসতেছে, ঘরবাড়ি হয়ে যেতেছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন দেখবেন যে পলি হাউসের কিন্তু একটা ব্যাপার কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি সরকারের কাছে এটা দাবি জানাই যে আমাদের কৃষকদের মধ্যে এই পলি হাউসগুলো তারা ডেভেলপ করুক। যেমন ধরেন আমি যে নিজে একটা শসা প্রজেক্ট করছি, এই ঘন কুয়াশার কারণে শসার পাতা অটোমেটিক পচে যাইতেছে। কোনো রকমের কোনো কীটনাশক বা কোনো রকমের কোনো ছত্রাক দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যদি আমাদের পলি হাউস থাকতো তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলোয় পড়তাম না। এবং আপনার 10% জমিতে আপনার যে ফসল উৎপাদন হবে, একটা পলি হাউস থাকলে পরে ওই জমি থেকে 100 ডিসিমাল জমির উৎপাদন করা সম্ভব। তৃতীয় দাবিটি, আর তৃতীয় দাবিটা হচ্ছে, এটা হচ্ছে আমার সামগ্রিক দাবি, সেই বিষয়ে আমি আগেও বলছি। সেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের যে মাটির যে ব্যবস্থাপনা, এই যে মাটির মান রক্ষা করতে হবে। এই মাটির মান যদি রক্ষা না হয়, আগামী মানে 2, 4, 10, 20 বছর পরে যাতে আমরা আসলে কৃষক ফসলই ফলাইতে পারবো না। আমরা শেষ করব। আপনারা আজকে এই গুণগতি গ্রামে এসে আমরা যেটা শিখলাম, যেটা শুনলাম, যে প্রথমত হচ্ছে যে মাটি, এই যে মাটির যে গুণ, আমরা গুণগতি গ্রামে মাটির যে গুণ, সেই গুণটা রক্ষা করতে হবে। পাশাপাশি কৃষকের যে সক্ষমতা, সেই সক্ষমতার প্রতি যারা এখানে ভোট চাইতে আসবেন এই আসনে, কিংবা যারা সরকার গঠন করবেন, যারা রাজনৈতিকভাবে দেশ পরিচালনা করবেন, তাদেরকে কৃষককে সম্মান দিতে হবে। এবং কৃষকের যে দাবি, কৃষকের যে সম্মান, কৃষকের যে অধিকার বা কৃষকের চাহিদা পূরণের তাদের মনোযোগে দিতে হবে, কারণ কৃষকই উন্নয়নের মূল শক্তি। আপনাদেরকে ধন্যবাদ। আজকে কৃষক তো নারী আর পুরুষ, আমরা নারী কৃষকদের প্রতিও যাতে মূল্যায়নটা সমান হয়, হ্যাঁ একটা সাম্য হয়, সেটা নিশ্চয়ই আপনাদের যে কথা, সেটা নিশ্চয়ই তারা শুনবেন। আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে ভোটতন্ত্রের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটতন্ত্র।